আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ময়মনসিংহ বোর্ড 2023 তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে এমসিকিউ বা বহু নির্বাচনী যে প্রশ্ন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করি। আচ্ছা, আমাদের প্রথম যে প্রশ্ন 1 নাম্বার সেটা বলছে যে ফ্লোট ডেটা টাইপ, আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে ফ্লোট ডেটা টাইপ কত বাইট জায়গা দখল করে। এটা বোঝার দরকার, আমি একটু এক্সপ্লেন করি। আমি তোমাদের সাথে হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ একদম মানে ভিজুয়ালাইজেশন দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেমন হচ্ছে আমি তোমাদের এই যে নিচে প্রত্যেকটা এমসিকিউর হচ্ছে ব্যাখ্যা হিসেবে নিচে হচ্ছে আমি প্রত্যেকটা জিনিসের হচ্ছে পিকচার রেখে দিয়েছি, যাতে তোমরা হচ্ছে এটা অনেক দিন মনে রাখতে পারো বা এই জিনিসগুলো আসলে শিখতে পারো যে অ্যাকচুয়ালি জিনিসগুলো কি। আর আমি একটা এমসিকিউ আলোচনা করি এর মানে এই না যে শুধুমাত্র তুমি ওই এমসিকিউটাই পারবা, এরকম না। ওই এমসিকিউ রিলেটেড যত তোমাদের হচ্ছে কোশ্চিন আছে, যেমন আমি যদি বলি যে এখানে ফ্লোট ডেটা টাইপ কত বাইট জায়গা দখল করে। এখন আমাদের ডেটা টাইপে অনেক ধরনের হচ্ছে ডেটা টাইপ থাকে, যেমন হচ্ছে ফ্লোট, ইন্টিজার, তারপর হচ্ছে ডাবল, তারপর হচ্ছে ক্যারেক্টার। আমি তোমাদের সাথে সব আলোচনা করব যে কোনটা আসলে কত বাইট জায়গা দখল করে এবং কেন করে। আচ্ছা, তো চলো তাহলে শুরু করি। আর আশা করি তোমরা একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা। আর আমার ভিডিওর লেন্থ একটু বড় হয়, এটা তোমরা জানো যে আমি হচ্ছে এক্সপ্লেনেশনের দিকে একটু বেশি ফোকাস দিই, যে তোমরা যেন ভালো মতো একটা এমসিকিউ মানে ওই শুধু ওই এমসিকিউটাই পারবা পার্টিকুলার এরকমটা না। ওই এমসিকিউর জন্য যেন ওই টপিকের যত এমসিকিউ আছে সবগুলো যেন তোমরা বুঝতে পারো বা পরবর্তীতে তোমাদের যেন ওগুলো বুঝতে সুবিধা হয়, আমি সেই চেষ্টাটা করি। তো আশা করি তোমরা সেটা গ্রহণ করতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে শুরু করি যে ফ্লোট ডেটা টাইপ কত বাইট জায়গা দখল করে। আচ্ছা, আমরা এখন একটু দেখব যে বেসিক ডেটা টাইপ যেগুলো, এখানে আমরা 4টা ডেটা টাইপ দেখতে পাচ্ছি। এখানে 4টা ডেটা টাইপ কী কী আছে? একটা হচ্ছে ইন্টিজার, তারপরে হচ্ছে একটা ফ্লোট, একটা ডাবল, ঠিক আছে, আর একটা হচ্ছে ক্যারেক্টার। তো আমাদের কোশ্চিনে বলে দিছে হচ্ছে ফ্লোট নিয়ে কথাবার্তা, যে এটা আসলে কত বাইট জায়গা দখল করে। তো এটা মেনলি হচ্ছে তোমার 4 বাইট জায়গা দখল করে। এখন 4 বাইট মানে কি? 4 বাইট মানে হচ্ছে এখানে টোটাল কতগুলো বিট আছে বলো তো? আমরা জানি এক এক বাইট সমান সমান কত? 8 8 বিটস, ঠিক আছে। তাহলে এক বাইটে আমাদের হচ্ছে 8টা বিট থাকে। তাহলে 4 বাইটে কতগুলো বিটস থাকবে বলো তো? তাহলে 8 ইন্টু 4 ইকুয়াল কত? 32 32 বিটস, ঠিক আছে। তাহলে তোমাদের যদি এটা কখনো বলে যে এটা আসলে কত 4 বাইটস না বলে যদি বলে যে 32 বিটস, তখন তোমরা হচ্ছে কনফিউজড হবা না। তাহলে তোমরা ভালোভাবে বলে দিবা যে এটা হচ্ছে আমাদের ফ্লোট, যেটা হচ্ছে 4 বাইটস অথবা 32 বিটস জায়গা নিয়ে থাকে। এখন এগুলো তোমাদের হচ্ছে মনে রাখতে হবে যে আইএনটি ডেটা টাইপ কত জায়গা নিয়ে থাকে। তো এটা অনেক সময় হচ্ছে 2 নেয়, অনেক সময় 4 নেয়। এরকম কেন নেয়? এরকম নেওয়ার কারণ হচ্ছে আমাদের হচ্ছে কম্পিউটারগুলো বিভিন্ন আর্কিটেকচারে তৈরি হতো। আগে হচ্ছে 32 বিটে তৈরি হতো, এখন হচ্ছে 64 বিটের আর্কিটেকচারে হচ্ছে আমাদের কম্পিউটার আর কি তৈরি করা হয়। তো এখন যে নতুন সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 4 বাইটস জায়গা নিয়ে থাকে, ঠিক আছে। কিন্তু আগের যে 32 বিট, এটা হচ্ছে 32 বিট নিত। 32 বিটের আর্কিটেকচারের যে কম্পিউটারগুলো সেটা হচ্ছে 2 বাইটস নিত। আর এখন নেয় হচ্ছে তাহলে 4 বাইটস, এটা হচ্ছে 64, যে 64 বিটসের যেই কম্পিউটারগুলো সেইগুলা। তো এটা তোমরা হচ্ছে দেখতে পাবা যদি তোমরা কেউ কম্পিউটার ইউজ করে থাকো, 32 বিট 64 বিট এরকম থাকে। তো এটা মানে মোটামুটি হচ্ছে কনফিউজ হবে না। তাহলে আধুনিক যেই কম্পিউটারগুলো আছে তোমরা হচ্ছে নির্দ্বিধায় 4 বাইটস দিতে পারো। তারপরে ডাবল আর ফ্লোটের মধ্যে একটা জিনিস খেয়াল রাখবা, যে ফ্লোট হচ্ছে মনে করো এখানে 1 পয়েন্ট, এখানে দশমিকের পরে 6টা সংখ্যা হচ্ছে সে গ্রহণ করতে পারে। আর 6-এর বেশি সংখ্যা হইলে দশমিকের পরে মনে করো 10টা সংখ্যা আছে, যেমন পায়ের ভ্যালু। তুমি পায়ের ভ্যালু স্টোর করতে হলে তোমাকে ডাবলে স্টোর করতে হবে, কারণ পায়ের ভ্যালু হচ্ছে চলতেই থাকে, যে 3.14, আমি যদি ভুল না করে থাকি 16 সামথিং সামথিং ভাবে অনেক বড় একটা ভ্যালু। তো সেই ভ্যালুগুলো হচ্ছে আমরা ডাবলে স্টোর করে থাকি। আর দশমিকের পরে 6টা ঘর পর্যন্ত হচ্ছে আমরা ফ্লোটে করে রাখি, স্টোর করে রাখি। তো এই জন্য ফ্লোট হচ্ছে 4 বাইটস নেয় আর ডাবল হচ্ছে 8 বাইটস নেয়। আর এবার ক্যারেক্টার আসে হচ্ছে 1 বাইট। ক্যারেক্টার 1 বাইট কেন নেয় এর আগে আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করছিলাম, মনে আছে কি না? আস্কি ভ্যালু। ক্যারেক্টার স্বাভাবিকভাবে কি করে, আস্কি যেই ভ্যালুগুলো আছে, আস্কি ভ্যালুগুলো হচ্ছে শুধুমাত্র স্টোর করে। তো আমরা জানি যে আস্কি ভ্যালু কতটা স্ট্যান্ডার্ড, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। স্ট্যান্ডার্ড আস্কি ভ্যালু হচ্ছে 0 থেকে 127 পর্যন্ত যেই ভ্যালুগুলো আছে, আমি এর আগে দেখাইছিলাম। তোমরা যদি আমার ঢাকা বোর্ড 2023-এর এমসিকিউ দেখো তাহলে হচ্ছে ওখানে বুঝতে পারো যে আস্কি ভ্যালু অ্যাকচুয়ালি কী। তারপরে এটার আবার আরও এক্সটেন্ডেড কিছু ভ্যালু আছে, যে
আমি যদি ভুল না করে থাকি বানান। আচ্ছা, স্ট্যান্ডার্ড এটার থাকে হচ্ছে তোমার মনে করো 128 থেকে 255 পর্যন্ত। তাহলে টোটাল আমাদের এই রেঞ্জটা কত আসলো আস্কি ভ্যালুর ক্ষেত্রে? টোটাল আমাদের যে ভ্যালুটা রেঞ্জ আসলো, ঠিক আছে, এটা হচ্ছে আস্কি ভ্যালুর জন্য আসলো হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। এখন বলো তো 0 থেকে 255 এই ভ্যালুগুলো স্টোর করার জন্য আমাদের কত বাইটস লাগে? 255কে যদি আমরা স্টোর করতে চাই তাহলে আমাদের কত বাইট লাগে? আমাদের হচ্ছে 8 বিটস লাগে আর কি, 1 বাইট লাগে। তাহলে আমাদের যদি এখানে আমরা যদি 8টা করি, 1 2 3 4 5 6 7 8, তাহলে এই 8টাতে যদি আমরা প্রত্যেকটাতে যদি আমরা 1 বসাই তাহলে এই ভ্যালুটা আসে কত? এই ভ্যালুটা আসে হচ্ছে 255। তো এই যে 255 এর বাইরে কিন্তু আমাদের কোনো ভ্যালু নাই। তাহলে আমরা বলতে পারি যে এই যে 8 বিট, ঠিক আছে, এটা একটু লক্ষ্য করবা যে 8 বিটস আছে, এই 8 বিটস মানে কি 1 বাইট। তাহলে এই 1 বাইট দিয়ে আমরা হচ্ছে এই 255টা ভ্যালু হচ্ছে আমরা এই 8টার মধ্যে, আমাদের যদি 255 কম লাগে তাহলে আমরা হচ্ছে আরও কম হচ্ছে বিট ইউজ করে সেটা ইয়ে করতে পারবো, কিন্তু আমাদের ম্যাক্সিমাম বিট কত? ম্যাক্সিমাম বিট হচ্ছে 8টা বিট, ঠিক আছে। তো এই 8 বিট দিয়ে হচ্ছে আমরা পুরোটা কভার করে ফেলতে পারি, এই জন্য আমাদের ক্যারেক্টারের ক্ষেত্রে 1 বাইট নিয়ে থাকে। আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন বলছে যে কোনটি রিলেশনাল অপারেটর? এখন এখানে দেখতে পাচ্ছি যে অর আছে, অ্যান্ড আছে, ইকুয়াল আছে, আর হচ্ছে প্লাস আছে। এখন আমাদের জানতে হবে যে আসলে কোনটা কোন অপারেটর। আমরা অপারেটর বলতে বুঝি হচ্ছে যেটা হচ্ছে আমরা ম্যাথমেটিকে পড়ি, হ্যাঁ, সেই অপারেটরগুলো কি, যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো হচ্ছে আমাদের আসলে কি অ্যারিথমেটিক অপারেটর। এই অ্যারিথমেটিক, তারপরে হচ্ছে ইকুয়াল আছে, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। কিন্তু আমরা এই যে আইসিটি পড়তেছি এটা তো আসলে কম্পিউটারের সাথে রিলেটেড না, তাহলে কম্পিউটারে যে অপারেটরগুলো ইউজ হয় সেই সকল অপারেটর নিয়ে হচ্ছে আমাদের জানতে হবে। তাহলে অর আছে, অ্যান্ড আছে, তারপরে হচ্ছে প্লাস আছে, আর হচ্ছে ইকুয়াল আছে। এখন কোনটা কোন অপারেটর এগুলোর হচ্ছে বিভিন্ন ভাগ আছে। তো এই ভাগগুলো আমরা একটু দেখে ফেলি যে আমাদের সি প্রোগ্রামে যে অপারেটরগুলো ইউজ হয় তার মধ্যে হচ্ছে এই যে আমাদের এইখানে হচ্ছে ইকুয়াল আছে। ইকুয়াল কি বলছে? রিলেশনাল অপারেটর। আর আমাদের যে অ্যান্ড অর দেখলাম না, এই যে ডাবল অ্যাম্পারস্যান্ড সাইন, এটা হচ্ছে আমরা বলি হচ্ছে অ্যান্ড, ঠিক আছে। আর ডাবল যে প্যারালাল সাইন, এটাকে বলি হচ্ছে আমরা অর, ঠিক আছে। আর এটাকে নট বলা হয়। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি লজিক্যাল অপারেটর। এই অ্যান্ড অর এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর, তোমরা একটু মনে রাখবা। আর অ্যারিথমেটিক অপারেটরগুলো কোনগুলো? যে প্লাস, মাইনাস, তারপরে হচ্ছে গুণ, ভাগ, তারপরে হচ্ছে পার্সেন্টেজ আছে বা মড, এটাকে আমরা আসলে মড বলে থাকি। তো সেগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আর রিলেশনাল অপারেটর কোনগুলো? ইকুয়াল, তারপর হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, তারপর হচ্ছে নট ইকুয়াল, এগুলো হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর। তো এগুলো এই দুইটা জিনিস একটু তোমরা মনে রাখবা, এই দুইটা না, এই তিনটা জিনিস। আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছো যে কোনটা কোন অপারেটর। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। 3 নাম্বার বলছে x ইকুয়াল 10, ঠিক আছে। x ইকুয়াল 10, y ইকুয়াল x ইন্টু 5, x ইন্টু 5। তারপরে এখানে হচ্ছে মেনলি হচ্ছে এক্সপ্রেশন দেওয়া আছে তিনটা, এটা একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন। এখন বলছে উদ্দীপকে উল্লেখিত y চলকের সর্বশেষ মান, এটা কিন্তু উল্লেখযোগ্য। সর্বশেষ মান কোনটি? তাহলে সর্বশেষ y ব্যবহার হয়েছে কোথায়? সর্বশেষ ব্যবহার হয়েছে হচ্ছে y এইখানে। তো সেইটার মান কত? এখন এইখানে প্রথম থেকে এটা বের করতে হলে আমাদের প্রথম থেকে আসতে হবে, কারণ এখানে 3টা স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন আছে। এগুলোকে একটা হচ্ছে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় স্টেটমেন্ট অথবা ইনস্ট্রাকশন বলে থাকি। এখানে 3টা স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন আছে। তাহলে সবার প্রথমে x এর মধ্যে আছে 10, এই 10-এর সাথে তুমি 5 গুণ করে সেই ভ্যালু হচ্ছে y এর মধ্যে রাখলা। এটা হচ্ছে y ইকুয়াল না, এখানে এই যে ইকুয়াল সাইন, হ্যাঁ, এই ইকুয়াল সাইন অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে স্টোর, ঠিক আছে। এটা মনে রাখবো, এটা অ্যাকচুয়ালি ইকুয়াল সাইন না। আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালে যেটা পড়ি সেটা হচ্ছে ইকুয়াল বোঝায়, কিন্তু প্রোগ্রামিংয়ে ইকুয়াল এরকম ডাবল দুইটা ইকুয়াল সাইন ইউজ করলে সেটা বলা হয় যে ইকুয়াল, যে এই পাশের আর এই পাশের জিনিসটা হচ্ছে সমান। কিন্তু যখন তুমি একটা ইকুয়াল দেখবা সেটা অ্যাকচুয়ালি বোঝায় যে স্টোর করতেছে। তাহলে ওয়াই কি স্টোর করতেছে? এক্স ইন্টু 5-এর ভ্যালু। তাহলে এক্সের ভ্যালু কত ছিল? 10 ইন্টু 5 মানে এখানে আসলে হচ্ছে 15। তাহলে ওয়াই স্টোর করতেছে 15। ওয়াই হচ্ছে একটা ভেরিয়েবল। সাপোজ ভেরিয়েবল মানে হচ্ছে আমি বলি যে একটা বাক্স, এই বাক্সর মধ্যে 50কে সে রাখতেছে,
এটাই হচ্ছে বিষয়। তো রাখলো এইটা, তারা এখন কি করছে আবার ওই ওয়াইকেই হচ্ছে মড করছে 3 দ্বারা। এখানে আমরা যে ভাগশেষ বের করতাম না আগে ছোটোবেলায়, ভাগশেষ, সাপোজ হচ্ছে আমরা যদি ভাগশেষটা একটু দেখি, আচ্ছা তাহলে আমাদের ভাগ ফল আসে হচ্ছে 3, তাহলে এখানে আমরা পাই হচ্ছে 6, কারণ এই 2 আর 3 হচ্ছে গুণ করলে 6 হয়, আর এখানে আমাদের ভাগ শেষ হচ্ছে 1 থাকে। তো এটাকে আসলে ইংরেজিতে কি বলে, রিমাইন্ডার বলে, রিমাইন্ডার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ভাগশেষ। তো এটা বের করার জন্য আমরা হচ্ছে এই যে পার্সেন্টেজ সাইন বা যেটাকে মড বলে এই সাইনটা ইউজ করে থাকি। তাহলে মনে করো তো যে তুমি 50-কে কত 3 দ্বারা ভাগ করতেছো, তাহলে আমরা এখানে কত পাবো, আমাদের আসে হচ্ছে 16, ঠিক আছে। তাহলে এখানে আসে হচ্ছে কত 48, 48। এখন এখানে তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের ভাগ শেষ আসে হচ্ছে 2, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি ওই যে রিমাইন্ডার। তাহলে এখানে বলছে উদ্দীপক চলকের ওয়াইয়ের সর্বশেষ মান, তাহলে এইটা ভাগ শেষ করে যে 2টা পাচ্ছে সেই 2 আবার নতুন করে এখানে হচ্ছে স্টোর করে দিচ্ছে, এটাই হচ্ছে বিষয়। তাহলে আমাদের এখানে উদ্দীপকে ওয়াই চলকের সর্বশেষ মান হবে হচ্ছে 2, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা তাহলে এটা আগেরটার যেটা যে কোনটি রিলেশনাল অপারেটর, এটা হবে হচ্ছে আসলে ঘ, ঠিক আছে। এরপরে আমরা চলে যাই যে একটা আমাদের কোড দেওয়া আছে, সেটা সি প্রোগ্রামিং, সি ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে। আচ্ছা সেটা আমরা হেডার দেখেই বুঝতে পারতেছি যে stdio.h। তারপরে বলছে প্রোগ্রামটা দেওয়া আছে, তারপরে বলছে প্রোগ্রামটি রান করলে এবং কিবোর্ডে 5 টাইপ করলে কত ভ্যালু পাওয়া যাবে। এখন আমরা একটু প্রোগ্রামটা দেখি। প্রোগ্রামের সবসময় শুরু হয় হচ্ছে মেইন ফাংশন থেকে। আমি কি বোঝাতে পারছি যে মেইন ফাংশন থেকে আসলে কম্পাইল শুরু হয় বা প্রোগ্রাম রান শুরু হয়। তারপরে তো এখানে আসে দেখলাম যে এখানে আসলে 3টা ভেরিয়েবল আছে, ডিক্লেয়ার করছে যে NIS 3টা ভেরিয়েবল, সেটা হচ্ছে INT ডেটা টাইপের। তাহলে এগুলো আসলে কত করে জায়গা নেয়, INT নেয় হচ্ছে 4 বাইটস। আমি আবার হচ্ছে রিকল করে দিলাম যেন তোমাদের ভুল না হয়, 4 বাইটস জায়গা নেয়, ঠিক আছে, আইএনটির ভ্যালুগুলো। তাহলে এগুলো সবাই হচ্ছে 4 বাইটস করে জায়গা নিচ্ছে। এখন বলছে স্ক্যানএফ দিয়ে আমরা কি করি, অ্যাকচুয়ালি ইউজারের কাছ থেকে ইনপুট নেই আমরা। তো ইনপুট আমরা কার মধ্যে নিছি, সেটা হচ্ছে এই যে যেটা সবার শেষে যে ভেরিয়েবলটা থাকে অ্যাম্বারসিনের পরে, সেই ভেরিয়েবলটাতে আমরা হচ্ছে ইনপুট নিই। তাহলে এর মধ্যে আমরা কোনো একটা ইনপুট নিলাম, এই যে কিবোর্ড থেকে 5 টাইপ করলাম, এই 5টাই হচ্ছে সাপোজ মনে করলাম যে এটা হচ্ছে একটা বাক্স, ভেরিয়েবল মানে হচ্ছে বাক্স, এই যে NI এগুলো প্রত্যেকটা একটা বাক্স। তো এর মধ্যে এখানে যখন আমি কিবোর্ড থেকে 5 দিলাম তখন এর মধ্যে 5 চলে গেল। আচ্ছা এখন এখানে কি করলো, এর মধ্যে একটা ভ্যালু, মানে জাস্ট ইনিশিয়ালি একটা ভ্যালু দিছে, সেটা হচ্ছে 0। আচ্ছা এরপরে একটা ফর লুপ কীভাবে কাজ করে আশা করি তোমরা সেই ধারণা রাখো, আর না হলে আমার হচ্ছে কমেন্টে জানাবা, আমি ইনশাল্লাহ ফর লুপ নিয়ে ভালো একটা ভিডিও দিব। তো এর ভ্যালু এখানে শুরু হয়েছে, ফর লুপে 3টা পোর্শন থাকে বলে দিই, এই একটা পোর্শন, এই একটা পোর্শন আর এই একটা পোর্শন। এই পোর্শন একবার চেক হয় সবার প্রথমে যে শুরু হচ্ছে কোথা থেকে, আর বাকি সব সময় হচ্ছে এইটা আর এইটা চেক হয়। দেন হচ্ছে ফর লুপের এই যে বডি আছে, এই বডির মধ্যে ঢুকবে কি ঢুকবে না, এই কন্ডিশনের উপর আসলে চেক করে, ঠিক আছে। তাহলে এখন কি করতেছে, এর ভ্যালু 1 আছে আর বলে দিল যে হচ্ছে কতক্ষণ চলবে, এই পোর্শন মানে বলে যে কতক্ষণ এর ভ্যালু হচ্ছে মানে চলবে, এই ফর লুপটা কতক্ষণ চলবে। তাহলে এর ভ্যালু এর সমান পর্যন্ত চলবে, এর সমান অথবা ছোট হলে এই ফলের এই যে বডিটা, এই বডির এই স্টেটমেন্টটা রান হবে। এখন এরপরে আমাদের কি করছে যে i++ করছে, একবার করে হচ্ছে i++ করছে। তো আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের যখন একবার আসবে তখন s এর সাথে যোগ হবে, দেন সেই ভ্যালু আবার হচ্ছে s এর মধ্যে স্টোর হবে। তাহলে s এর ইনিশিয়াল ভ্যালু কত আছে, ইনিশিয়াল ভ্যালু আছে হচ্ছে 0, আর আসলো 1, তাহলে 0 আর 1 যোগ হয়ে সেই 1 আবার হচ্ছে s এর মধ্যে চলে যাবে। তাহলে আমরা একটু দেখি যে সবার প্রথমে হচ্ছে 0 আর 1 যোগ হয়ে 1 চলে আসতেছে, তাহলে s এর এখন আপডেটেড ভ্যালু হচ্ছে s। এখন তারপরে আবার হচ্ছে এখানে যে প্লাস হয়ে যাবে, একবার প্লাস হলে এর ভ্যালু হয়ে যাবে 2 এসে সে এখানে চেক করার পরে এখানে আসে হচ্ছে চেক করবে যে সে অ্যাকচুয়ালি হচ্ছে ছোটো কিনা, মানে এই কন্ডিশন ফুলফিল করতেছে কিনা। তো দেখতে পাচ্ছি যে এখানে এর চাইতে সে ছোটো, কারণ এর ভ্যালু তো আমাদের হচ্ছে 5 নিছি, তো 2 অবশ্যই 5-এর সাথে ছোটো। দেন এই 2টা আবার চলে আসবে, দেন এর ভ্যালু কত ছিল, লাস্ট 1 ছিল, এই 1-এর সাথে
টু অ্যাড হয়ে দেন হয়ে যাবে হচ্ছে থ্রি, থ্রি হচ্ছে আবার এসের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে, দেন আবার আই প্লাস প্লাস হয়ে যাচ্ছে, আই প্লাস প্লাস হয়ে কত হচ্ছে টুতে ছিল থ্রিতে হয়ে যাচ্ছে, থ্রিতে আসে আবার হচ্ছে সে এখানে আসে চেক করতেছে যে 3 5-এর চেয়ে ছোটো কিনা, যদি ছোটো হয় তাহলে হচ্ছে এটা রান হবে, আর যদি না হয় তাহলে সে ফর লুপের এখানে বাইরে চলে আসবে। আচ্ছা, তো ফর লুপের এখানে দেখো কোনো হচ্ছে ব্র্যাকেট দেওয়া নাই, একটা স্টেটমেন্ট থাকলে ফর লুপের পরে একটা স্টেটমেন্ট থাকলে সেখানে আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয় না, তো এই জন্য একটা স্টেটমেন্ট, এই জন্য আর ব্র্যাকেট দেয় নাই। এই প্রিন্টএফ কিন্তু ফর লুপের বাইরে, তোমরা কখনোই মনে করবে না যে এটা ফর লুপের মধ্যে। যদি ফর লুপের পরে এরকম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট না দেওয়া থাকে তাহলে তুমি মনে করবা যে প্রথম একটা স্টেটমেন্ট ওই ফর লুপের, বাকিগুলো হচ্ছে ফর লুপের বাইরের। আচ্ছা, এটা একটু মনে রাখবা। তাহলে এইভাবে সে কী করতেছে, 1 থেকে 5 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার যোগ করতেছে। তাহলে 1 থেকে যদি আমরা সকল স্বাভাবিক সংখ্যার যোগ করি 1 2 3 প্লাস 4 প্লাস 5, 5ও ইনক্লুডেড হবে কারণ হচ্ছে এখানে ইকুয়াল আছে, কারণ ইকুয়াল হলেও আমাদের বডির মধ্যে আসবে। তাহলে এটা যদি আমরা যোগ করি এখানে আসবে হচ্ছে আমাদের 15, তো আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে 15। ঠিক আছে, এটা আশা করি তোমরা ফর লুপের যে মেকানিজম সেটা বুঝে গেছো। ওকে, কিবোর্ডে 5 টাইপ করে ফলাফল 55 পেতে লুপ স্টেটমেন্টে কী ধরনের পরিবর্তন করতে হবে। এখন একটা জিনিস মনে করো, এখানে আগে হচ্ছে আমরা প্লাস করে 15 পাইলাম বা 15 পাইলাম, এখন আমাদের বলছে যে সেখানে 55 বা 55 পেতে কি পরিবর্তন করতে হবে। এখন মনে করো তুমি সবার প্রথমে হচ্ছে এইটা দেখবা, এইটা যদি তুমি করো তাহলে দেখো এস এর ভ্যালু কিন্তু প্রথমে হচ্ছে 0 ছিল, তো 0-র সাথে তুমি যতবারে আয়ের ভ্যালু গুণ করবা এটা সবসময় সে 0 দিবে, তাহলে এটা কখনোই হতে পারবে না। ঠিক আছে, এটা কখনোই হবে না। এরপরে খ নাম্বারে আসো, খ নাম্বারে দেখো দুইটা আই হচ্ছে গুণ করছে, তাহলে দুইটা আই যদি গুণ করে আয়ের সর্বোচ্চ ভ্যালু কত হতে পারে বলো তো 5, 5 যদি তুমি দুইটা গুণ করো তাহলে কত আসবে 25, তাহলে এটা একটা হওয়ার চান্স রাখে। তাহলে তোমরা হচ্ছে বাকি পরেরগুলো একটু চেক করবা, দেখো এখানে 3টা আই আছে, 3টা আই যদি তুমি গুণ করো মানে 5-এর ম্যাক্সিমাম ভ্যালু যদি গুণ করো তাহলে 3টা 5 যদি তুমি গুণ করো কত আসে জানো, 125 আসবে। তো 125 কি এখানে 55 হবে, আবার যোগ করলে আরও বড় ভ্যালু হয়ে যাবে, এটা আসে হচ্ছে অ্যাকচুয়ালি 125। তাহলে এটা তো হওয়ার কোনো প্রশ্নই আসে না, একটা লাস্ট একটা ভ্যালুর গুণ ফলেই তোমার 125 আসতেছে, তাহলে তো এটা কখনোই হবে না, এটা তো আরোই হবে না। কিন্তু এটা হচ্ছে আমাদের হবে, কারণ হচ্ছে এস এর সাথে আমরা প্রত্যেকবার যোগ করে আই আই যদি গুণ করি, সবার প্রথমে দেখো আই হচ্ছে 1 1 1 যদি গুণ করি 1 হয়, আর 0-র সাথে এস যোগ করলে 1 হয়, 1 হইলো। তারপরে আই হচ্ছে 2 হবে, 2 × 2 4, 4 প্লাস আগের 1 তাহলে হচ্ছে 5 হয়ে যাবে। এভাবে বাড়তে বাড়তে আমরা একটা সময় হচ্ছে আমরা 55 পাবো। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে, যদি আমরা এই যে এই স্টেটমেন্ট, ঠিক আছে, এই যে এস আই, এস ইকুয়াল এস প্লাস আই, এটা যদি আমরা ইউজ করি তাহলে হচ্ছে আমাদের ওইটার পরিবর্তে যদি আমরা এই খ নাম্বারের এই স্টেটমেন্ট বসাই দিই তাহলে আমাদের আউটপুট আসবে হচ্ছে 55। ওকে, এবার আসো 6 নাম্বারে, অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেইল হ্যাঁ বা মেসেজ পাঠানোকে কি বলে, এটাকে মেনলি বলে হচ্ছে স্প্যামিং, যে তুমি কোনো কিছু চাও না তারপরেও তোমার কাছে মেসেজ চলে আসে যে তুমি লটারিতে এত টাকা জিতছ, তারপরে হচ্ছে আমাদের ইয়েতে হচ্ছে এরকম ছাড় আছে, আপনি আমাদের প্রোডাক্টগুলো কিনতে পারেন, এরকম অনেক সময় হচ্ছে আমাদের অনলাইনে বিশেষ করে বেশি ইমেল আসে, এখন তো আমাদের ফোনের সিমেও অনেক সময় আসে, তো এগুলো অ্যাকচুয়ালি স্প্যাম মেসেজ অথবা ইমেল হিসেবে গণ্য হয়। আচ্ছা, এরপরে আমরা আসি 7 নাম্বার আর 8 নাম্বার প্রশ্নের উত্তর এখান থেকে আমাদের হচ্ছে দিতে হবে। তো মেনলি হচ্ছে আমরা উদ্দীপকটা পড়ে ফেলি যে শাহিনা তার কম্পিউটারে অনেক নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না, পরে সে এমন একটি সার্ভিস গ্রহণ করলো যা দ্বারা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চ গতিসম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচ কম হয়। এখন এটা হচ্ছে উদ্দীপক ছিল, বলছে যে উদ্দীপকের সার্ভিসটি কী নামে পরিচিত। উদ্দীপকের সার্ভিসটি হচ্ছে আমাদের এটা হবে হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে, এটা কম্পিউটিংয়ের এই জিনিসটা কি, আসলে ক্লাউড কম্পিউটিংয়ের এই জিনিসটা হচ্ছে যে আমরা অনলাইনে বিভিন্ন এডিটর ইউজ করি না, ক্যানভা বা বিভিন্ন সফটওয়্যার ইউজ করি, কিন্তু অনলাইনে সেই সফটওয়্যারগুলো আমাদের অনেক সময় আমাদের ফোনে আমাদের কম্পিউটারে ইনস্টল হতে চায় না, আমাদের কম্পিউটারের যদি কনফিগারেশন লো থাকে, কিন্তু তাদের অনলাইনে যেই ভার্সনটা থাকে সেই ভার্সনটা আমরা হচ্ছে অনলাইন থেকে হচ্ছে আমরা সার্ভিস নিতে পারি। আমরা হচ্ছে অনেকে অনলাইনে ক্যানভা ইউজ করি, তো এগুলো হচ্ছে আসলে ক্লাউড কম্পিউটিং, যে ওইখানে স্টোর করা থাকে ওই সফটওয়্যারটা, অটোমেটিক সেখানে হচ্ছে আপডেট হয় নতুন নতুন জিনিস, আর আমরা হচ্ছে এখান থেকে অ্যাক্সেস নিতে পারি। এটা জাস্ট ক্লাউড কম্পিউটিং তোমাদের হচ্ছে বুঝাই দিলাম। ঠিক আছে, তারপরে বলছে উদ্দীপকে ব্যবহৃত সার্ভিসটির ক্ষেত্রে প্রযোজ্য নিরাপত্তা ঝুঁকি নেই।
এখন একটা বিষয় যে ক্লাউড কম্পিউটিংয়ের যত যে সার্ভিসই আমরা গ্রহণ করি সেখানে হচ্ছে নিরাপত্তা ঝুঁকি নেই হবে না, এটা হবে হচ্ছে নিরাপত্তা ঝুঁকি আছে। কারণ হচ্ছে আমাদের অনলাইনে ডাটা হচ্ছে অনেক সময় চুরি হইতে পারে বা অনেকে হচ্ছে দেখে ফেলতে পারে। তো এই জায়গায় আমরা হচ্ছে বলতে পারি না যে নিরাপত্তা ঝুঁকি নেই, নিরাপত্তা ঝুঁকি হচ্ছে আছে। তাহলে আমাদের এই অপশানটা হবে না, তাহলে ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না। হ্যাঁ, রক্ষণাবেক্ষণের খরচ নাই, কারণ এটা হচ্ছে কোম্পানি থেকে হচ্ছে রক্ষণাবেক্ষণ করে, আমাদের কোনো খরচ সেরকমভাবে দিতে হয় না, মানে রক্ষণাবেক্ষণের জন্য ওই সার্ভারের যে খরচ সেটা আমাদের দিতে হয় না। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 2 ও 3, 2 ও 3 আছে হচ্ছে গতে। আচ্ছা, এটা হচ্ছে এটা। এরপরে আসি আমরা ক্যাপচার, তারপরে হচ্ছে এক্সট্র্যাকশন, কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তিতে ব্যবহৃত হয়। এটা হবে হচ্ছে তোমার, আমরা একটু দেখাবো অবশ্যই, এটা হবে হচ্ছে তোমার বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সে কীভাবে কাজ হয় সেটা হচ্ছে আমরা একটু দেখব। এটা মেনলি হচ্ছে তোমার মেশিনের বায়োমেট্রিক্স, আর অনেকের আবার বায়ো ইনফরমেটিক্সের সাথে হচ্ছে আবার গোলায় ফেলে যে বায়োমেট্রিক্স কি আর ইনফরমেটিক্স কি, বায়ো ইনফরমেটিক্স। তো এটা আমি হচ্ছে এখন তোমাদের ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ, তোমাদের আর প্রবলেম হবে না। আমরা একটু নিচে যাই দেখি। আচ্ছা দেখো, টাইপস অফ বায়োমেট্রিক্স অথেন্টিকেশন। এখানে দেখো যে সবার প্রথমে হচ্ছে আইরিস রিকগনিশন, মানে হচ্ছে তোমার চোখ হচ্ছে ডিটেক্ট করতে পারে। তারপর হচ্ছে তোমার এখানে হচ্ছে রেটিনা স্ক্যান করতে পারে, ফেস, তারপরে হচ্ছে অনেক সময় হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট হাতের, ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্ট। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে মেনলি সবই হচ্ছে সিকিউরিটি। এগুলো মেনলি সব কিছু কী জন্য করা হয়, সিকিউরিটির জন্য। যে এগুলো জিনিসপত্র যেগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য ইউনিক হয়, মানে হচ্ছে আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হচ্ছে এগুলো হয়। তো এই জন্য হচ্ছে আমরা বায়োমেট্রিক্সে এই জিনিসগুলো হচ্ছে ইউজ করে থাকি, ফেস। তো এগুলো আসলে কাজ করে কিভাবে, এগুলো কাজ করে হচ্ছে সবার প্রথমে হচ্ছে এই যে দেখতে পাচ্ছি যে ইনপুট ফিঙ্গারপ্রিন্ট, বা যে কোনো কিছুর হচ্ছে আমরা ইনপুট নিই। ইনপুটটা কীভাবে নেই, সেটা নেই হচ্ছে ইমেজ অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মানে হচ্ছে আমরা একটা যখন ছবি তুলি সেটাকে হচ্ছে ইমেজ অ্যাকুইজিশন বলে। মোবাইল দিয়ে তুললাম বা যে কোনো কিছু দিয়ে, ইমেজ অ্যাকুইজিশন। তারপরে সেই ইমেজটা কি হয়, প্রি প্রসেসিং হয়। এটা হচ্ছে একটা মেশিন লার্নিংয়ের একটা টার্ম। মনে করো যে কোনো একটা ছবিকে অবশ্যই হচ্ছে প্রি প্রসেসিং করে তারপরে সেটাকে হচ্ছে ফিচার এক্সট্রাকশন করতে হয়, এটা একটা মেশিন লার্নিংয়ের টার্ম। তো তারপরে কি করা হয়, ডেটাবেজের সাথে তোমার আগের যে ডাটা ছিল সেটার সাথে হচ্ছে ম্যাচিং করা হয়, দেন হচ্ছে আইডেন্টিফিকেশন করা হয় যে নতুন যেই ছাপটা দিল বা ফিঙ্গারপ্রিন্ট দিল। সাপোজ মনে করো ডেটাবেজে তোমার ফোনে, ডেটাবেজে হচ্ছে তোমার আঙুলের ছাপ আছে। এখন মনে করো তোমার ফোনে আমি হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্ট দিলাম, তাহলে কি এখানে ম্যাচিং হবে? ম্যাচিং হবে না, তাহলে আইডেন্টিফিকেশনে আসবে যে এটা হচ্ছে সঠিক না, তখন সে ডেটাবেজে আর পাবে না। তো এই যে ধাপগুলো, এই ধাপগুলোই হচ্ছে আমাদের হচ্ছে বায়োমেট্রিক্সে অন্তর্ভুক্ত। আর তোমরা যারা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স আর বায়োমেট্রিক্স নিয়ে গুলায় ফেলো তাদের জন্য হচ্ছে এই যে তিনটা আমি হচ্ছে 4টা পার্থক্য বলে দিছি, এটা একটু পড়ে নিবা। আমি তারপর একটু বলে দিচ্ছি যে বায়োমেট্রিক্স ব্যক্তিদের স্বীকৃতি বা প্রমাণ করার জন্য ব্যবহৃত হয়। ব্যক্তিদের স্বীকৃতি বা প্রমাণ মানে হচ্ছে তাদেরকে চিহ্নিত করার জন্য যে এটা অ্যাকচুয়ালি তুমি। আর অন্যদিকে বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জীববিজ্ঞান সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ এবং ব্যাখ্যা করার সাথে সম্পর্কিত। একটা জিনিস মনে রাখবা যে বায়ো ইনফরমেটিক্স যেটা, সেটা হচ্ছে মেনলি হচ্ছে তোমার এই যে ডিএনএ, তারপরে হচ্ছে আরও একদম যেগুলো জৈব জীববিজ্ঞান সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে কাজ করে। আর যেটা হচ্ছে বায়োমেট্রিক্স সেটা হচ্ছে আমাদের জাস্ট বাহ্যিক যে জিনিসপত্র, শারীরিক বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে তোমার চোখের বা বাহ্যিক যে কোনো জিনিস নিয়ে যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এই যে এই প্রসেসগুলো সম্পূর্ণ করে কাজ করে, সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পেরেছো। এরপরে আমাদের আসে হচ্ছে মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়। কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়, এটা মনে রাখবা সবসময় পাইথন ইউজ করা হয়, কারণ পাইথনে হচ্ছে কিছু বিল্ট ইন প্রিডিফাইন্ড ফাংশন থাকে যেগুলো দিয়া হচ্ছে মেশিন লার্নিংয়ের সকল কাজগুলা করা হয়। অন্যান্য ল্যাঙ্গুয়েজে সেই ফাংশনগুলা বা ইয়েগুলো আমরা হচ্ছে পাই না, এই জন্য পাইথন ইউজ হয়। তারপরে একটি চ্যানেল দিয়ে 5 সেকেন্ডে 9000 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথের সংজ্ঞা আমরা কি জানি যে 1 সেকেন্ডে কতগুলা বিট স্থানান্তরিত হচ্ছে বা সেন্ড হচ্ছে সেটাই হচ্ছে ব্যান্ডউইথ। তাহলে এখানে 5 সেকেন্ডে এতগুলা দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে ব্যান্ডউইথ মানে হচ্ছে 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কত হবে বলো তো, যে 9000 ভাগ 5 যদি করি তাহলে হবে হচ্ছে আমাদের 1800। এখন এটা আসলে কিসে আছে, বিটে আছে, তাহলে আমাদের অ্যান্সারও যেটা আসবে সেটা হচ্ছে 1800 বিটে আসবে। এখন এই বিটের একক কি হবে, এই 1800 একক হবে
পার সেকেন্ড, এত বিট পার সেকেন্ড, তাহলে এই যে বিট পার সেকেন্ড, অ্যান্সার হবে হচ্ছে এইটা। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি আমরা একই প্রোটোকল বিশিষ্ট 2 বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোন ডিভাইস? এটার অ্যান্সার হবে হচ্ছে রাউটারের আমরা একটু এই যে গেটওয়ে, রিপিটার, হাব, এগুলোর আসলে প্রপার্টিসগুলো একটু জেনে ফেলি, বৈশিষ্ট্যগুলো কীভাবে কাজ করে। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মডেম, তারপরে হচ্ছে এটা রাউটার, এটা গেটওয়ে, এটা হাব, এগুলো হচ্ছে তোমরা একবার পড়ে নিবা। ঠিক আছে, আমি আর পড়ে জানাইতেছি না, জাস্ট আমি শুধু প্রথম লাইনটা বলে দিচ্ছি যে ডিভাইসের সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটার সমূহকে পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত করতে। এখানে এটা ইম্পর্টেন্ট, কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে তাকে হাব বলে। আচ্ছা, সুইচেরও সেমভাবে কাজ করে, যে একটি নেটওয়ার্ক ডিভাইসের সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটার সমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। আর রাউটার হচ্ছে যে বুদ্ধিমান নেটওয়ার্ক ডিভাইসটি একই প্রোটোকল বিশিষ্ট, এই যে একই প্রোটোকল বিশিষ্ট 2 বা ততোধিক কী করে, নেটওয়ার্ককে সংযুক্ত করে। আগেরগুলো কিন্তু ডিভাইসকে সংযুক্ত করতো, কিন্তু রাউটার কী করে, নেটওয়ার্ককে সংযুক্ত করে। এটাই হচ্ছে ওখানে ছিল। আর রিপিটারের মেন কাজ কি? রিপিটারের মেন কাজ হচ্ছে দুর্বল সিগন্যাল হয়ে গেলে, সাপোজ আমি হচ্ছে জেলা থেকে কোনো একটা জেলা পর্যায় থেকে গ্রামের দিকে হচ্ছে আমি কোনো একটা ডিশের লাইন অথবা হচ্ছে আমরা ওয়াইফাই লাইন নিয়ে যাব, তো দেখা যাচ্ছে এই দূরত্বটা অনেক বেশি, তখন হচ্ছে আমাদের মাঝে মাঝে হচ্ছে আমাদের রিপিটার ব্যবহার করতে হয়, যেন সেই কানেকশন বা সিগন্যালটা দুর্বল না হয়ে যায়। দুর্বল হলে সেখান থেকে আবার সেটাকে আসলে মানে বাড়ায় দেওয়া হয়। এই রিপিটারের কাজই হচ্ছে এটা, যে পুনরায় শক্তিশালী সিগন্যাল তৈরি করা হয়। আচ্ছা, তারপরে গেটওয়ে হচ্ছে যে নেটওয়ার্ক ডিভাইস ভিন্ন প্রোটোকল বিশিষ্ট 2 বা ততোধিক নেটওয়ার্কে সংযুক্ত করে। এটা হচ্ছে 2 বা ততোধিক, এটা কি ভিন্ন প্রোটোকল বিশিষ্ট 2 বা ততোধিক নেটওয়ার্কে। আর রাউটার কি করে, যে রাউটার করে হচ্ছে একই প্রোটোকল। এটা একটু মনে রাখবা, রাউটার আর হচ্ছে গেটওয়ের মধ্যে এটাই পার্থক্য। রাউটার হচ্ছে একই প্রোটোকল বিশিষ্ট 2 বা ততোধিক নেটওয়ার্কে সংযুক্ত করে, আর গেটওয়ে হচ্ছে ভিন্ন প্রোটোকলের 2 বা ততোধিক নেটওয়ার্কে সংযুক্ত করে। ঠিক আছে, এটা মনে রাখবা। আর তারপরে হচ্ছে এনআইসি আছে, এটা মেনলি হচ্ছে একটা কার্ড চলে যায়। আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো, যে একই প্রোটোকল বিশিষ্ট 2 বা ততোধিক নেটওয়ার্কে সংযুক্ত করে হচ্ছে রাউটার। তারপরে কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয়? এটা তোমাদের মনে আছে কিনা? এটা হবে হচ্ছে 3য় প্রজন্ম। কেন হবে? কারণ হচ্ছে আমি তোমাদেরকে 2টা রিজন বলে দিই, এটার সাথে হয়তো বা সবাই পরিচিত তোমাদের। ওই সময় যখন আসলে 3G, তৃতীয় যেই ইয়েটা সেটাকে আসলে 3G বলে। তো আমরা ওই যে অ্যাড দেখতাম, বাঁধ ভেঙে দাও, টেলিটকের আর কি। তো একটা অ্যাড আছে, মনে পড়ে কিনা, যে এই যে একটা মেয়ে থাকে যে হচ্ছে আসলে কথা বলতে পারে না, কিন্তু সে আসলে দেখতে পারে। তো তার ভাই হচ্ছে বাহিরে কোথাও থাকে, তো তার ভাই হচ্ছে তার সাথে কথা বলার জন্য ভিডিও কল দেয়। তো সেটা হচ্ছে আসলে টেলিটক 3Gর একটা অ্যাড ছিল এরকম। তো এটা তোমাদের আমি আসলে মনে রাখার জন্য এই 2টা জিনিস অ্যাড করছি, যেন তোমাদের এটা দীর্ঘদিন মনে থাকে আর কি। তো 3G থেকে আসলে আমাদের ভিডিও কলের কি হয়েছে, শুরু হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে সার্চ ইঞ্জিন হলো কোনটা বলো তো? তোমরা জানো সার্চ ইঞ্জিন হচ্ছে গুগলে আমরা সার্চ করি। মজিলাতে আমরা কি সার্চ করি? না, মজিলা হচ্ছে একটা ব্রাউজার। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্রাউজার। আর গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, আর ইয়াহু হচ্ছে সার্চ ইঞ্জিন। ইয়াহু হচ্ছে আমরা আগে ইউজ করতাম। ঠিক আছে, আগে আমরা বাটন ফোন, তোমাদের মনে আছে কিনা, আমরা আগে যে বাটন ফোন ইউজ করতাম, বাটন ফোনে হচ্ছে ইয়াহু ছিল। অ্যান্ড্রয়েড ফোনেও ছিল, কিন্তু এখন আর অ্যান্ড্রয়েড যতদিনে আসছে ততদিন আর ইয়াহুর আমরা ব্যবহার করি না। তো তখন আমরা হচ্ছে গুগলে শিফট করে ফেলছি। আর মজিলা হচ্ছে মেনলি ব্রাউজার। তো অনেকে ভাবতে পারে যে গুগল ক্রোম, এটা দিয়েও তো আসলে সার্চ, তো গুগল আর গুগল ক্রোম কিন্তু এক না। গুগল আর গুগল ক্রোম, যেটা হচ্ছে CHROME, গুগল ক্রোম আর মজিলা হচ্ছে একটা ব্রাউজার। আর গুগল আলাদাই হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, মেনলি হচ্ছে একটা প্রতিষ্ঠান যেটার মেন কাজ হচ্ছে সার্চ ইঞ্জিন। আর গুগলের একটা প্রোডাক্ট হচ্ছে গুগল ক্রোম। ঠিক আছে, তো এটা হচ্ছে আলাদা। তাহলে এটা হচ্ছে 1 আর 3 হবে, গুগল আর ইয়াহু। 1 আর 3 কোথায় আছে? খ। ওকে, এরপরে HTML ফাইলের এক্সটেনশন হলো .html। এটা তো তোমরা সবাই জানো আশা করি। তো এক্সটেনশন মেনলি কি? আসলে এক্সটেনশন মেনলি ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা ফাইল, সব ফাইলের একটা এক্সটেনশন থাকে। যেমন হচ্ছে তোমরা যদি নোটপ্যাডে, আমি যদি দেখাই যে তোমরা কম্পিউটারে যে নোটপ্যাড ইউজ করো,
হুম, এই যে নোটপ্যাড, এই নোটপ্যাডে তোমরা যে ফাইলগুলো সেভ করবা সেটার হচ্ছে .txt নামে হচ্ছে সেভ হয়। তারপরে তোমরা যদি কোনো পিকচার দেখো, পিকচারের নাম হয় হচ্ছে মনে করো ইমেজ, সাপোজ এরকম একটা নাম হয় ইমেজ .jpg, তারপরে ইমেজ সাপোজ সামথিং .png, এই যে লাস্টে যে ডট থাকে সেটাই হচ্ছে আসলে এক্সটেনশন। তো প্রত্যেকটা ফাইলের এরকম একটা এক্সটেনশন মাস্ট থাকবেই। তো HTML এর সেটা হচ্ছে .html, ঠিক আছে, আমরা হচ্ছে এইভাবে লিখে থাকি। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আচ্ছা, আমি একটু চ্যানেলের ব্র্যান্ডিং করে নিই। তোমাদের যদি আসলে এই ভিডিও দ্বারা হেল্প হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে হচ্ছে সাবস্ক্রাইব করবা। তোমরা সাবস্ক্রাইব করলে আমি আসলে বুঝতে পারবো যে আমার ভিডিও থেকে তোমাদের হচ্ছে উপকার হচ্ছে, যার জন্য হচ্ছে তোমরা হচ্ছে আমাকে ফিডব্যাক হিসেবে সাবস্ক্রাইব অথবা লাইক বা কমেন্ট এগুলো হচ্ছে আমাকে জানাচ্ছ। আচ্ছা, এরপরে বলছে 16 নাম্বার যে ওয়েবসাইট হোস্টিং করে রাখা হয় কোথায়? হার্ড ডিস্কে, র্যামে, হোম পেজে, সার্ভারে? স্বাভাবিকভাবে ওয়েবসাইট হোস্টিং করে রাখা হয় হচ্ছে সার্ভারে, কারণ হচ্ছে ওয়েবসাইট আমরা হচ্ছে গ্লোবালি ভিজিট করতে পারি। একটা ওয়েবসাইট সাপোজ মনে করো যে www.facebook.com বা যে কোনো একটা ওয়েবসাইটে তোমরা ঢুকলা, youtube.com, এগুলো তো এখন আসলে অ্যাপ আকারে আমরা পাই ফোনের সাথে ডিফল্ট, কিন্তু আগে এগুলো হচ্ছে আসলে অ্যাপ ছিল না, যেটা আসলে মানে ওয়েবসাইটে গিয়ে তারপরে হচ্ছে ইউজ করতে হতো। এখনও অনেক হচ্ছে ওয়েবসাইট আছে যেগুলো আসলে অ্যাপ নাই। তোমরা হচ্ছে W3 স্কুল, যেখানে হচ্ছে HTML বা অন্যান্য জিনিস সম্পর্কে হচ্ছে শেখা যায়, সেগুলো হচ্ছে এক একটা ওয়েবসাইট। তো এগুলো আসলে কোনো একটা জায়গায় হোস্টিং করে রাখা হয়। এটার আমি একটু দেখাই, তোমরা হচ্ছে আসলে সার্ভার দেখছো কি না, ঠিক আছে। এই যে এরকম হচ্ছে তোমরা হয়তোবা চিত্র অনেক সময় দেখো, এই যে এগুলো হচ্ছে এক একটা সার্ভার, ঠিক আছে, এইগুলা হচ্ছে এক একটা সার্ভার। এই সার্ভারের মধ্যে হচ্ছে বিভিন্ন ফাইল হচ্ছে দেয়া থাকে, দেন সেই সার্ভারগুলো হচ্ছে আমাদের ইন্টারনেটের মাধ্যমে আমরা হচ্ছে সেই ফাইলগুলো অ্যাক্সেস করতে পারি। তো এগুলাই মেনলি হচ্ছে সার্ভার, আর এগুলাতেই হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিউটার ইউজ করা থাকে। এই যে ছোট ছোট এক একটা দেখতে পাচ্ছি, এগুলো এক একটা কম্পিউটার, এগুলাতেই মেনলি হচ্ছে ফাইল আপলোড করা থাকে। আমাদের কম্পিউটারে যেমন আমরা বিভিন্ন ফাইল রাখতে পারি, এগুলো এক একটা কম্পিউটার, স্পেশাল কম্পিউটার, যেগুলোতে শুধুমাত্র মানে দেখা যায় না, শুধুমাত্র সেগুলোতে আমরা স্টোর করে রাখতে পারি। তো এইগুলো মেনলি হচ্ছে সার্ভার নামে পরিচিত, এটা আলাদা কিছু না। সার্ভার মানে তোমরা ভাববা যে এক একটা কম্পিউটারে আমরা ডিসপ্লে থাকে, কিন্তু এখানে শুধুমাত্র ওই যে মনে করো একটা ল্যাপটপের নিচের অংশটা হচ্ছে এখানে আছে আর ডিসপ্লেটা নাই, ঠিক আছে, ওইটাই হচ্ছে সার্ভার, এরকম আর কি। তো ওটাতে আলাদা একটু হচ্ছে কিছু জিনিস থাকে, যেটার কারণে হচ্ছে আমরা দ্রুত ওই জিনিসগুলো হচ্ছে অ্যাক্সেস করতে পারি। এরপরে লিস্ট আইটেম যুক্ত করার ট্যাগ কোনটি? লিস্ট আইটেম যুক্ত করার ট্যাগ কোনটি আমরা একটু দেখে আসি যে লিস্ট আইটেম যুক্ত করার ট্যাগ কোনটি। আমরা উদাহরণ দিয়ে দেখি, তাহলে হচ্ছে আমাদের ব্রেনে এটা অনেক দিন থাকবে। এই যে আমরা হচ্ছে HTML এর এই কোডগুলো কিন্তু জানি, তোমরা আশা করি জানো যে এই যে ডিভের মধ্যে হচ্ছে আমরা কি করছি, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, মানে হচ্ছে এর কোনো অর্ডার নাই। আনঅর্ডার্ড লিস্টের কিভাবে আসে, এই যে এরকম এক একটা হচ্ছে গোল যে বাটনগুলো থাকে এইভাবে আসলে একটা করে আসে। দেন সেখানে কি কি দেওয়া আছে, 1 এলিমেন্ট লেখা আছে, 1 এলিমেন্ট, 2 এলিমেন্ট, 3 এলিমেন্ট, এইভাবে। তো এই যে এই জিনিসগুলো কিন্তু কোথাও দেয়া নাই এখানে। তো এই যে LI এটার জন্য চলে আসছে আনঅর্ডার লিস্ট, এই জন্য এটা চলে আসছে। আর আমাদের যদি অর্ডার লিস্ট আসে, অর্ডার মানে কি, যে অর্ডার আকারে থাকবে 1, তারপরে 2, তারপরে 3, এভাবে। তো এখানে দেখো এই যে কোথাও 1, 2, 3 দেওয়া নাই, তারপরেও এখানে এই যে 1, 2, 3 এগুলো হচ্ছে চলে আসছে। আর পরে হচ্ছে 1 এলিমেন্ট, 2 এলিমেন্ট, 3 এলিমেন্ট, সেগুলো হচ্ছে আউটপুট আকারে এগুলো আসছে, ঠিক আছে। তো তাহলে আমাদের মেন জিনিস কি আসতেছে, এই যে লিস্ট, ঠিক আছে। তাহলে আমাদের এটার অ্যান্সার হবে কি, এটার অ্যান্সার হবে হচ্ছে লিস্টে আইটেম যোগ করার জন্য এক একটা লিস্ট কমান্ড হচ্ছে আমরা ট্যাগ হচ্ছে আমরা ইউজ করি। এবার আসো যে AB16, এটা হচ্ছে হেক্সাডেসিমেল আছে, হেক্সাডেসিমেল নাম্বারের বেজ হচ্ছে 16, এর সমতুল্য কোনটা? আচ্ছা, এটা আমরা একটু দেখি এর সমতুল্য কোনটা। এর সমতুল্য হবে হচ্ছে, আমি এটা একটু পরিষ্কার করে দিই তাহলে বোঝাইতে সুবিধা হবে। ওকে, তাহলে AB এর সমতুল্য কি? A আর B আছে হেক্সাডেসিমেলে। এখন দেখো সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বাইনারিতে আছে। এখন এটাতে আমরা তাহলে বাইনারিতে নিয়ে যাব। A মানে মেনলি কত বলো তো, 10, আর B মানে মেনলি কত, 11।
মানে ডেসিমালে 11, তাহলে 10-এর বাইনারি কত হয়? 10-এর বাইনারি হচ্ছে 10 10, আর 11-র বাইনারি হচ্ছে 10, তারপরে হচ্ছে 11। তাহলে এই পুরাটা যদি আমাদের এখানে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের এটা কারেক্ট অ্যান্সার আসবে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে 1010, তারপরে 1011, তো এখানে আমরা সেম জিনিসই পাইছি 101011। তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে 253, এটা হচ্ছে অক্টালে আছে 253। এখন এই যে এ বি এর সমতুল্য এটা হবে কিনা, তাহলে এখন মনে করো আমাদের যে বাইনারিটা পেলাম এটাকে হচ্ছে, এটা তো এটার সমতুল্য তাই না, এ বি আর এটা হচ্ছে ইকুয়াল। তাহলে এটা থেকে আমরা হচ্ছে এখন হচ্ছে অক্টালে যাব, যে আমাদের হয় কিনা। অক্টালে যাইতে হলে বাইনারি থেকে আমরা 3টা করে ঘর নিব ডান দিক থেকে। এই ঘরের ভ্যালু কত? 011, এটার ভ্যালু আসতেছে হচ্ছে তাহলে 011, এটার ভ্যালু কত আসতেছে? 3। অক্টালে কিন্তু 3 আসে, ঠিক আছে। তারপরে মনে করো এবার এই 3টা নিব, 101, এটার ভ্যালু হচ্ছে কত? 5। আর এখানে আরও একটা সংখ্যা লাগবে, আমরা 0 দিয়ে সেটা নিয়ে নিলাম। এখানে হচ্ছে 10, এটার ভ্যালু কত? 2। তাহলে আমাদের মেনলি এটা আসতেছে হচ্ছে 253 অক্টালে। তাহলে আমাদের এটাও অ্যান্সার হবে। এখন 73 দশমিকে হবে কিনা, এখন মনে করো এটাকে আমরা হচ্ছে এই যে বাইনারি আছে এই বাইনারিটাকেই হচ্ছে আমরা ডেসিমালে নিয়ে যাব, ঠিক আছে। ডেসিমালে নিয়ে গেলে কি হবে আমাদের? 1 2 3 4, এটা আসলে কি হয়? 1 2, তারপর এখানে 4, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 16, এখানে 32, এখানে 64, এখানে 128। দেখো এখানে কিন্তু অলরেডি 128 চলে আসছে। এই ওয়ানের ভ্যালুই হচ্ছে 128। তারপরে তো বাকি এইগুলো হচ্ছে যোগ করলে আমাদের আরও ভ্যালু বেড়ে যাবে। তাহলে 73 কি হওয়া কখনো সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বার, 1 ও 2। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে বাইনারির পয়েন্ট যেই নাম্বার আছে সেই পয়েন্ট নাম্বারের হচ্ছে বিয়োগ করতে হবে। এই পয়েন্ট নাম্বারের বিয়োগটা আমরা একটু দেখে ফেলি এটা কিভাবে করতে হয়। তো পয়েন্ট নাম্বার দেওয়া আছে হচ্ছে 101010, ওকে। তারপরে হচ্ছে কত? 1110, আর এখানে আছে হচ্ছে কত? 101। দশমিকগুলা যেই সোজা উপরে দশমিক রাখবো সেই বরাবরই হচ্ছে নিচের দশমিক রাখতে হবে। তারপরে হচ্ছে বাকি ভ্যালুগুলো দিতে হবে। তাহলে হচ্ছে 01, তারপরে হচ্ছে 001, এটা হচ্ছে আমরা এখন বিয়োগ করব। তো তোমরা হয়তো বা জানো, না জানলেও সমস্যা নেই, আমি হচ্ছে এখানে এক্সপ্লেন করতেছি কি করব। 4টা জিনিস হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে, যে যদি 1-এর থেকে 0 বিয়োগ করো তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 1। তারপরে হচ্ছে যদি আমরা 1-এর থেকে 1 বিয়োগ করি তাহলে অ্যান্সার আসবে 0। তারপরে 0 থেকে 1 যদি আমরা এটা দেখি আগে, যে 0 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 0। তারপরে হচ্ছে 0 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, এই ক্ষেত্রে আমাদের একটা কেস আসবে, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার আসবে 1, আর আমাদের ক্যারি হিসেবে, যেটা হাতে আমরা বাংলাতে বলি যে হাতে থাকে, সেটা হচ্ছে আমাদের কি থাকবে? ক্যারি হিসেবে আমাদের থাকবে হচ্ছে 1। এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা সবার প্রথমে দেখছি যে প্রথমে হচ্ছে 0 আছে, মানে হচ্ছে আমাদের এই যে এই কন্ডিশনটা, উপরে 0 আছে, নিচে হচ্ছে 1 আছে। এখন তাহলে আমাদের এখানে কি আসবে? অ্যাকচুয়ালি এখানে আসবে হচ্ছে 1, আর ক্যারি কিন্তু 1 থাকবে, ওই ক্যারিটা হচ্ছে এখানে চলে আসবে। আমি একটু লাল চিহ্ন দিয়ে দেখাই দিই, আসলো এই ক্যারিটা আমরা এখানে লিখে ফেললাম। এখন এই ক্যারি থেকে এইখানে যদি আমরা আবার ইয়ে করি, মানে হচ্ছে বিয়োগ করি, উপরে তো 0 আর নিচে হচ্ছে 1, তাহলে আমাদের আবার হচ্ছে এখানে কি আসবে? 1 আসবে, আর এখানে আবার হচ্ছে আমাদের কি আসবে? ক্যারি 1 আসবে। তারপরে হচ্ছে এই 1 চলে যাবে। তো এখন আমরা হচ্ছে হিসাবগুলো করি। এই 1গুলো তোমরা দেখাবা না তোমাদের খাতায় আর কি, এটা তোমরা হচ্ছে রাফে করে ফেলবা। তো এই 1 যখন এই 0কে ইয়ে করবে, বিয়োগ করবে, 0 থেকে 1 বিয়োগ করবে, তখন আসবে কি? 1 আসবে, আর ক্যারি থেকে যাবে 1, এই ক্যারিটা এখানে চলে আসবে। এখন এই 1 যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসবে? 0 আসবে। 1 বিয়োগ করলে 0 হয়, তো এই 0টা হচ্ছে এখানে চলে আসলো। তারপরে আবার এই 1 যদি আমরা বিয়োগ করি আবার হচ্ছে 0 আসবে। তারপরে হচ্ছে 1 থেকে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে কত আসবে? আমাদের আসবে হচ্ছে 1। এই দশমিক হচ্ছে আমরা দশমিকের জায়গায় বসাই দিব। এরপরে
আমাদের যদি এখানে কোনো কিছু হাতে থাকতো তাহলে সেই জিনিসটা আবার এখানে চলে আসতো দশমিকের এবারে। এটা নিয়ে অনেকের হচ্ছে কনফিউশন তৈরি হয় অনেকের, তো এটা আমি বলে দিলাম যে এখানে যদি আমাদের কোনো কিছু ক্যারি থাকতো তাহলে এই পাশে সেটা এর সাথে এসে অ্যাড হইতো। এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। স্বাভাবিক যেভাবে মনে করবো যে এখানে দশমিক নাই, শুধুমাত্র পরে দশমিক তোমরা দিয়ে দিবা, এটা হচ্ছে বিষয়। এখন এরপরে 1 0 থেকে 1 যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের 1 আসে, আর হাতে থাকে ক্যারি 1। ওই 1 হচ্ছে মনে করো আমি এখানে লিখে ফেলতেছি, নাহলে তোমাদের আবার কনফিউশন আসবে। এই 1 দিয়ে আবার যদি এখানে ইয়ে করো তাহলে মনে করো এখানে আসবে হচ্ছে 1। এটা এখানে কি আসবে পরে বলতেছি। ওই ক্যারি এখান থেকে যে ক্যারিটা ক্রিয়েট হচ্ছে, যে এখানে 0 এখানে হচ্ছে 1, তো উপরে 0 আছে, তাহলে 1 হচ্ছে আউটপুটে আসবে, আউটপুট পরে দিচ্ছে, ক্যারিটা আমি হচ্ছে এই পাশে লিখে ফেলতেছি, ঠিক আছে। ওকে, তাহলে এইবার আসুক যে আমরা হচ্ছে 1 বসালাম, এখানে হচ্ছে আমাদের আউটপুট আসবে হচ্ছে 1 ক্যারি এখানে। এখন দেখতে পাচ্ছি যে এখানে 1 আর 1 চলে আসছে। এখন 1 আর 1 যদি আমরা বাইনারিতে যোগ করি তাহলে আমাদের মেনলি কত আসে, 2 আসে না, মানে ডেসিমালে 2 আসে, 2 এর বাইনারি কত 10। এখন এই 10 মানে হচ্ছে এখানে যদি আমরা দুইটা যোগ করে ফেলি তখন এই 10 হয়ে যাবে হচ্ছে এইভাবে, যে সাপোজ মনে করলাম এখানে আমি ছোট করে নতুন একটা কালার দিয়ে, যে এখানে অ্যাকচুয়ালি এইভাবে আছে, ঠিক আছে, এইখানে 1 আর এইখানে হয়ে গেল মনে করলাম 0। তাহলে আমাদের হচ্ছে এইখানে এখন আমাদের কিন্তু এই 1 এর সাথে কাজ নাই, এই 0 আর এই 0 বিয়োগ করলে আমাদের 0 হবে, এই 1 আর এই 1 বিয়োগ করলে আমাদের 0 হবে। তাহলে আমাদের মেনলি তাহলে অ্যান্সার কোনটা আসবে, 0011.10011, আমাদের এটা আছে হচ্ছে কতে, ঠিক আছে। এই যে 0011 তারপরে 10011। ওকে, আশা করি তোমরা হচ্ছে বাইনারির এই পয়েন্ট ভ্যালুর বিয়োগটা বুঝতে পারছো। ওকে, এরপরে আমাদের আসতেছে বলছে যে 20 নম্বর কোশ্চিনে যে 100 এটা আছে হচ্ছে 100 বাইনারিতে এবং 1a এর যোগফল কত হবে, এর যোগফল কত হবে। এখন এটার জন্য আমরা কি দুইটা আলাদা আলাদা বেজের নাম্বারকে একসাথে অ্যাড করতে পারি না, তাহলে আমাদেরকে দুইটা হচ্ছে কনভার্ট করতে হবে, যে দুইটাকে একই ইয়েতে কনভার্ট করতে হবে। তো আমরা যে কোনো একটাতে হচ্ছে কনভার্ট করে ফেলবো। এখন কোনটাতে কনভার্ট করব, সাপোজ এখানে আমাদের অ্যান্সারগুলো আছে সবগুলোতে কিন্তু এ এফ বি মানে হচ্ছে আমাদের ইংরেজির যে লেটারগুলো আছে সেগুলো আছে, তাহলে এগুলো অ্যাকচুয়ালি কি হেক্স ভ্যালু হেক্সাডেসিমাল, তাহলে আমরা এই বাইনারিকে হেক্স ডেসিমেলে হচ্ছে আমরা নিয়ে চলে যাব। আর উপরে তো অ্যাকচুয়ালি হেক্স ডেসিমেল ভ্যালু আছেই, তাহলে 1a আর 100 এটাকে আমরা যদি ইয়ে করি যে 100, এটার অ্যাকচুয়ালি আগে একটা হচ্ছে 4 যদি বসায় দেই, মানে 0 যদি বসায় দেই তাহলে এটার ভ্যালু আসে হচ্ছে আমাদের 4। এটাই হচ্ছে আমাদের মেনলি যে ভ্যালুটা আসলো সেইটা 4, ঠিক আছে। এখন এই 4 যদি আমরা অ্যাড করে ফেলি, তাহলে এই 1 এর সাথে, হ্যাঁ এই 1 এর সাথে এই এর সাথে যদি 4 আমরা অ্যাড করি সেক্ষেত্রে আমাদের কি হবে, এর সাথে যদি আমরা 1 অ্যাড করি তাহলে হচ্ছে আমাদের বি আসে, এর সাথে যদি আমরা 2 অ্যাড করি তাহলে আমাদের সি আসে, তাহলে এর সাথে আমরা 3 অ্যাড করলে ডি আসে, আর এর সাথে আমরা 4 অ্যাড করলে ই পাবো। তাহলে আমাদের উপরে 1 ছিল, আর এখানে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমরা এখানে পাবো হচ্ছে ই। তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 20 ঘ, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে এখন নেক্সট কোশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে 21। উদ্দীপকের এলিমেন্ট কন্টেন্ট কোনটি, উদ্দীপক একটা দেয়া আছে, ঠিক আছে, এটা একটু মনোযোগ দিয়ে দেখবা। আচ্ছা, তাহলে আবার বলছে উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি, এই দুইটা অ্যান্সার হচ্ছে আমরা একসাথে দেখব। তো আমরা একটু উদাহরণ দেখে, তো এটা হচ্ছে পুরাটাই হচ্ছে একটা HTML এর কোড, ঠিক আছে। তো কোডের কোনটা কি, এটা হচ্ছে বাটন নিছি, ওখানে যেহেতু স্প্যান ছিল স্প্যানটা হচ্ছে এখানে থাকবে, ঠিক আছে। স্প্যান এই বাটনের জায়গায় সাপোজ মনে করলাম স্প্যান, বাকিগুলো সব মোটামুটি একই আছে। তাহলে এই যে বাটন এটা হচ্ছে কি স্টার্ট ট্যাগ, আর এই বাটনের জন্য বা স্প্যানের জন্য ইন্ড ট্যাগ হচ্ছে এইটা, যেখানে হচ্ছে এটা এই যে আমাদের একটা স্ল্যাশ সাইন থাকে,
ঠিক আছে, তো এটা তোমরা জানো। তো এরপরে আমরা জানি যে অ্যাট্রিবিউট কোনটা। অ্যাট্রিবিউট হচ্ছে বাটনের পরে যে জিনিস মানে ট্যাগের পরে যেটা থাকে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে যেটা ইকুয়াল এই যে এটা যেটা এভাবে লেখা আছে। আর এটার মেনলি হচ্ছে কন্টেন্ট কোনটা, কন্টেন্ট হচ্ছে এই যে যেটা ব্র্যাকেট মানে দুইটা ট্যাগের মধ্যবর্তী জায়গায় যেটা থাকে সেটাই হচ্ছে কি কন্টেন্ট। আর অ্যাট্রিবিউট কোনটা এইটা। তাহলে ওইখানে আমরা যা দেখি যে কোনটার সাথে আসলে মিলতেছে আমাদের। উদ্দীপকের এলিমেন্টের কন্টেন্ট কোনটি, তাহলে কন্টেন্ট কোনটা এই যে যেটা স্প্যানের পরে আছে, এই সরি যেটা কন্টেন্ট হচ্ছে এই যে টেক্সট। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে টেক্সট। আর বলছে অ্যাট্রিবিউট কোনটি, অ্যাট্রিবিউট হচ্ছে এই যে স্টাইলটা। ঠিক আছে, যেটা স্প্যানের পরে থাকে ট্যাগের পরে থাকে সেটাই হচ্ছে অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে এই যে কালার যেটা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে থাকে। ঠিক আছে, আর স্প্যান তো হচ্ছে একটা ট্যাগ। তাহলে এটা হবে হচ্ছে আমাদের কি স্টাইল। ওকে, এরপরে আমাদের আর 3টা কোশ্চেন। এখন আসছে যে এক্স এর মান কত হবে, এক্স এর মান কত হবে। এক্স এর মান এখানে হচ্ছে এক্স আসলে আউটপুট দেওয়া আছে, এখানে হচ্ছে আমাদের কি গেট নেওয়া আছে অ্যান্ড গেট, তারপরে হচ্ছে নট গেট। তাহলে আমাদের হচ্ছে এটা কি গেট আসছে ন্যান্ড গেট। অ্যান্ড আর নট একসাথে ইউজ করলে সেটা হয়ে যায় হচ্ছে কি ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট কীভাবে কাজ করে, 3টা ইনপুট নিছে। তাহলে 3টা ইনপুট নিলে অ্যান্ড গেট সবার প্রথমে হচ্ছে আমরা অ্যান্ড গেটের কাজ করব। তাহলে অ্যান্ড গেট কীভাবে কাজ করে, 3টা ইনপুট নিলে সবার প্রথমে সে সাপোজ আমি মনে করলাম আমি এভাবে একটু দেখায় দিই। এখানে দেখো যে মনে করলাম যে এটা হচ্ছে তোমাদের কি গেট ন্যান্ড গেট, এটা মনে রাখবা এটা হচ্ছে ন্যান্ড গেট। তো এই ন্যান্ড গেটকে যদি আমরা ভেঙে দেখি এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে হচ্ছে এরকমভাবে সাপোজ এখানে 3টাই দিলাম। তো এই ন্যান্ড গেটের মধ্যে আছে সাপোজ এরকম, সবার প্রথমে আছে হচ্ছে একটা অ্যান্ড গেট। ঠিক আছে, অ্যান্ড গেটের পরে এখানে একটা আছে হচ্ছে নট গেট। এটা ভাঙি যদি তাহলে আমরা এটাই পাবো। তাহলে মনে করলাম যে এখানে এ বি সি, তাহলে এ বি সি অ্যান্ড কী করে গুণ করে দেয় 3টা জিনিস, তাহলে এ বি সি এভাবে আসবে। আর যদি নট করে দিই তাহলে নট জাস্ট কি করে এগুলোর উপরে একটা বার নিয়ে আসে, এ বি সি উপর একটা বার। তা আমরা দেখতে পাচ্ছি যে এরকম কোনো কিছু নাই বার। এখন এটা হচ্ছে আমাদের ওই যে মর্গানের উপপাদ্য আছে, ডি মর্গানের উপপাদ্য, ওই মর্গানের উপপাদ্য থেকে বের করে নিতে হবে যে কি হচ্ছে। তাহলে যখন এখানে হচ্ছে ডট মেনলি এখানে আছে ডট মাঝখানে, তো এই ডটগুলো যখন আসলে উঠে যেতে যাবে তখন হচ্ছে উপরে যেই বারটা থাকবে সেইগুলো জায়গায় হচ্ছে ছিদ্র করে দিবে, আর এই ডটের পরিবর্তে আমাদের প্লাস সাইন চলে আসবে। তো এগুলো যদি আমরা করি তাহলে কি আসে, প্রথমে দিলাম হচ্ছে এর উপরে বার আছে আর এই বরাবর সে ছিদ্র করে দিল, তাহলে এখানে চলে আসবে প্লাস। তারপরে বি এর উপরে এরকম আছে বার থাকবে, কারণ এই বরাবর ইনটু এই যে ডটগুলো উঠে যাওয়ার সময় ছিদ্র করে দিয়ে চলে গেছে, এটা মনে রাখার জন্য আমি বলতেছি আর কি তোমাদের। তারপরে এভাবে আসবে হচ্ছে সি, তাহলে এ বার প্লাস বি বার প্লাস সি বার কোথায় আছে এই যে ক। ঠিক আছে, তাহলে 23-এর অ্যান্সার হচ্ছে ক। ওকে, তারপরে 24-এ বলছে যে এ ইকুয়াল 0 বি ইকুয়াল 1 সি ইকুয়াল 1 হলে আউটপুট কত হবে। তো তুমি হচ্ছে এখানে এ এর ভ্যালু বাড়ায় দাও, মানে এ এর ভ্যালু বসায় দাও এই জায়গায়, এ এর ভ্যালু বসায় যদি দাও তুমি কি হবে, এই জায়গায় মান না বসায় আমাদের এ বি সি এখানেও বসাতে পারে, কারণ এ দুটো তো একই। তাহলে এ এর ভ্যালু মনে করলাম এখানে হচ্ছে কত আছে 0 আছে, 0 ইন্টু 1 ইন্টু 1 এর উপরে বার, তাহলে এই টোটাল এই 3টা জিনিস মিলে কত হবে 0 হবে, কারণ 0-র সাথে আমরা যদি অ্যান্ড অপারেশন করি তাহলে 0 আসে। তাহলে এটার উপরে বার থাকলো, এখন এটার উপরে বার মানে হচ্ছে এটার অপোজিটটা চলে আসবে, তাহলে 0-র অপোজিট কত 1, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 24-এর অ্যান্সার হচ্ছে খ। এরপরে টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। কেন ভার্চুয়াল রিয়েলিটি, টেলিপ্রেজেন্সের মেন জিনিসটা কি আসলে, টেলিপ্রেজেন্স বলতে বোঝায় কি সেটা আমরা একটু দেখি চলো।
আমি তোমাদের জন্য মোটামুটি সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করছি যেন তোমাদের মানে কম সময়ের মধ্যে বোঝাতে পারি। কিন্তু আমার মেন বিষয় থাকে যে হচ্ছে আমি যেই এমসিকিউ বা যে টপিক নিয়ে পড়াবো এই টপিক নিয়ে হচ্ছে তোমাদের শুধুমাত্র এমসিকিউ কভার হবে এরকম না। এখান থেকে যদি তোমাদের আসলে শর্ট কোশ্চিন 2 মার্কের অথবা হ্যাঁ গতে যদি আসে তাহলে হচ্ছে তুমি ওই সম্পর্কে হচ্ছে ভালো মতো লিখতে পারবা। এটা নোটস যে শুধু এমসিকিউর জন্যই ভিডিও এরকম না, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমি মোটামুটি ভালো একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করতেছি সব কিছু ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, যাতে তোমাদের এই জিনিসগুলো ভালো মতো মনে থাকে। আর ইউটিউবে অনেক কন্টেন্ট পাবা যেগুলোতে আসলে এইভাবে এক্সপ্লেন করা থাকে না। আমি ওগুলোকে আসলে খারাপ বলতেছি না, তারা তাদের মতো হচ্ছে চেষ্টা করতেছে, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য ভালো মতো হচ্ছে চেষ্টা করতেছি। তো তোমরা হচ্ছে আশা করি সেই জিনিসগুলো বুঝতে পারবা, মানে বুঝতে পারতেছো। আর অবশ্যই যদি তোমরা বুঝে থাকো আমার ভিডিওগুলোতে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবা, তাহলে আমার মানে পরবর্তী ভিডিওগুলো বানাতে আমার অনুপ্রেরণা কাজ করবে, বা আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো অনেকের জন্য হচ্ছে হেল্পফুল। ঠিক আছে, তাহলে আমরা দেখি টেলিপ্রেজেন্স হচ্ছে একটা টেকনোলজি যেটা দ্যাটস অ্যালাউ এ পারসন টু ফিল অ্যাজ ইফ দে আর প্রেজেন্ট ইন এ ডিফারেন্ট লোকেশন দেন দে আর ইউজিং মাল্টিমিডিয়া লাইক সাউন্ড ভিশন অ্যান্ড টাচ। এখন এখানে মেনলি টেলিপ্রেজেন্সের যেই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি সেই জিনিস হচ্ছে, মনে করো যে তুমি ঘরে বসে আসো কিন্তু কোনো একটা মিটিংয়ে যখন তুমি জয়েন করছো তখন তোমাকে এমন একটা ফিল দিবে যে মনে হবে যে তুমি কোনো একটা অফিসেই হচ্ছে কোনো একটা মানে যাদের সাথে কথা বলতেছো মনে হচ্ছে যে তোমরা সবাই একসাথে আছো, একসাথে কথা বলতেছো, এরকম একটা হচ্ছে তোমাকে অনুভূতি দিবে। এটাই হচ্ছে টেলিপ্রেজেন্সের মেন জিনিস। তাহলে টেলিপ্রেজেন্সের মেন জিনিস এই যে এখানে ছবি দেওয়া আছে, এটা মেনলি হচ্ছে উইকিপিডিয়া থেকে নেওয়া, কপিরাইট দিবে কিনা জানি না, উইকিপিডিয়ার হয়তো জিনিসপত্র কপিরাইট হয় না। আচ্ছা, এই যে তুমি ভার্চুয়ালি হচ্ছে কারোর সাথে মিটিং করতেছো, ভার্চুয়ালি মানে হচ্ছে এই যে এইটা দেখি আমরা একটু এই পিকচারে দেখতে পাচ্ছি যে অনেকে হচ্ছে এখানে মিটিংয়ে আছে আর অনেকে হচ্ছে তাদের হোম অথবা তাদের আলাদা জায়গা থেকে একসাথে আছে, কিন্তু তাদের মনে হবে যে তারা একসাথে সবাই হচ্ছে মিটিং করতেছে। এটাই হচ্ছে টেলিপ্রেজেন্সের মেন জিনিস, আর এটাই হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে মানে পসিবল হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের ওই কোশ্চিনে বলছে আর কি। ঠিক আছে, তো দেখে ফেলি যে টেলিপ্রেজেন্সের প্রয়োগের ক্ষেত্র কোনটি, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো আশা করি তোমরা হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ বুঝতে পারছো। আমি আবারও বলতেছি যে ভিডিওর লেন্থ একটু বেশি হয়ে গেছে, কিন্তু এটা আসলে তোমাদের শেখার জন্য আর কি। এখানে আমার কোনো লাভ নেই, এখানে লাভ হচ্ছে তোমরা হচ্ছে শিখতে পারতেছো। একটা এমসিকিউ থেকে তোমরা ওই টপিকের মানে মোটামুটি একটা ভালো ধারণা নিয়ে এই ভিডিও থেকে হচ্ছে বের হতে পারবা। এটা হচ্ছে আমার উদ্দেশ্য ছিল। তো অবশ্যই আমি আবারও বলতেছি যে আমার চ্যানেলটা মানে ভিডিওগুলো ভালো লেগে থাকলে তবেই হচ্ছে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবা। তো ধন্যবাদ সবাইকে।